2008 কি 7 সালের ঘটনা। উনি একদিন বিলে মাছ মারার জন্য ঘর থেকে রওনা দিলেন। মাছ মারার ঘটনা যতটুকু হয় ভয়ঙ্কর, তার থেকেও বেশি হয় কিন্তু ভীতিকর। সেই ভীতিকর ঘটনা এতটা ভীতিকর হয়ে থাকে, মাঝখানে সেটির মূল স্বাদ উপভোগ করা যায়। তো আমার চাচার নাম হচ্ছে নুরুল আমিন। তিনি পুলিশের চাকরিরত অবস্থায় ছিলেন, এখন রিটায়ার্ড হয়ে এসেছেন। আর এখনই তিনি ঘটনাটি আমার সঙ্গে শেয়ার করেছেন 2 দিন আগে। ভাবলাম ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে আসার মতো উপযুক্ত, তাই নিয়ে আসলাম। ওনার বাড়ির সামনের একটি বিল, যেটির নাম বাঁশকরখিলা। ওই বাঁশকরখিলা বিলের মধ্যে প্রত্যন্ত কয়েকটা ছোট ছোট খাদ রয়েছে। অনেকে এই খাদগুলোকে পাগার বলে থাকি, আবার অনেকে এগুলো ছোট ছোট পুকুর বলে থাকি, আবার অনেকে এগুলোকে পরিত্যক্ত খাদ বলে থাকি। হ্যাঁ, যেগুলো ক্ষেতের এক কোণে ছোট ছোট গর্ত করা থাকে, আর সেই গর্তের মধ্যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। সাধারণত এটি শিং মাছ, বোয়াল মাছ, লাটি মাছ, তারপর আরও অন্যান্য মাছ, যেগুলো পানি শুকিয়ে গেলে ধান ক্ষেতের পাশে পাওয়া যায়। তো আমার চাচা পুলিশের চাকরি করলে উনি যখন বাড়িতে ছুটিতে আসতেন, তখন ওনার এক বাজে অভ্যাস ছিলেন। তো বাজে অভ্যাসটা ছিল, ওনার ছোটোবেলা থেকেই উনি মাছ মারতে খুব পছন্দ করতেন। আর উনি মাছ মারার জন্য যখন ছুটিতে আসতেন, তখন অনেক রকমের যন্ত্রপাতি কিনে নিয়ে আসতেন এই যখন চাকরি থেকে আসতেন। আর সেই দিন উনি এক কোচ কিনে নিয়ে আসেন। সাধারণত এটি গ্রামের ভাষায় কোচ বলা হয়ে থাকে, যেটা দিয়ে মাছ মারা হয়ে থাকে আর কি। আর এই কোচ দিয়ে কিন্তু সাধারণতভাবে রাতের বেলা মাছ শিকার করা হয়। লাইটের আলো আর হাতে একটি কোচ নিয়ে যদি পুকুর পাড়ে বা খাল পাড়ে, বিল পাড়ে যাওয়া যায়, তাহলে কম পানি, যেখানে আধা ফিটের নিচেও পানি রয়েছে, সেখানে অনেক রকমের মাছ থাকে। রাত্রিবেলা যেগুলো মাছ পাশে চলে আসে কানিতে, তো ওই মাছগুলোকে দেখা যায় লাইটের আলোতে। আর সেই কোচ দিয়ে সেগুলোকে শিকার করা যায় খুব সহজেই। তো আমার চাচা যখন পুলিশের চাকরি থেকে তিনি ছুটিতে আসলেন, আসার পর ওনার এক বন্ধুকে বললেন যে রাত্রিবেলা মাছ মারতে যাব, আমাকে এসে ডাক দিও। তো আমার চাচা সেদিন যেদিন আসছিল, রাত্রিবেলা এসে সারাদিন ঘুমায়নি। না ঘুমিয়ে সারাটা দিনেই তিনি ঘোরাঘুরি করেছিলেন, এবং ঘোরাঘুরির পর সন্ধ্যার পর ওনার প্রচণ্ড ঘুম পায়, আর তিনি সন্ধ্যার পরই ঘুমিয়ে পড়েন। সেদিকে বন্ধুকে বলে দিয়েছিল রাত্রিবেলা মাছ মারতে যাবে। আর রাত্রিবেলা মাছ মারতে যাবে, তখন মাছ মারতে যাওয়ার কথা ছিল রাত 8টা কি 9টার দিকে। তো উনি ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর ওনার আর খেয়াল থাকে না এখন কয়টা বাজে। উনি হঠাৎ শুনতে পারেন ঘরের বাহির থেকে কেউ একজন কড়া নাড়ল, এবং তখন ওই শব্দটা তিনি বুঝতে পারেন ওনার বন্ধুর গলার আওয়াজ। নুরুল আমিন, নুরুল আমিন, ওঠো, মাছ মারতে যাবে না? উঠে আসো। তখন চাচা এই বন্ধুর কণ্ঠে আওয়াজটা শুনে বুঝতে পেরে গেছেন যে মাছ মারতে যেতে হবে। উনি লাফ দিয়ে বিছানা থেকে উঠে হাতে সরাসরি কোষটা নেয়, এবং লাইটটা নিয়ে তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে চলে আসেন। কাউকে আর উঠতে দেয়নি। কেউ যে জানবে সেরকম একটি অবস্থা তিনি রাখেননি। তিনি দৌড় দিয়ে চলে আসেন। ওনার মাছ মারার নেশাটা ছিল খুব প্রবণ। তো উনি যখন কোষটা হাতে নিয়ে লাইটটা নিয়ে বের হলেন, তখন দেখতে পারেন ওনার ঘরের সামনে ওনার বন্ধু নেই। ওনার বন্ধু ওনার থেকে প্রায় আরো 20 ফিট সামনে দাঁড়িয়ে আছে, আর বলছে যে আমি সামনে থাকি, তুমি পেছনে থাকো, হেঁটে আসো। তখন চাচা বন্ধু হিসেবে যখন তিনি বললেন যে কিরে, তুই তো আমার সঙ্গে থাকিস, আমি ছুটিতে আসলে আমার সঙ্গে থাকিস, তো আজকে এরকম কথা বলছিস কেন? আমার সঙ্গে আয়, একসঙ্গে যাই। বলে যে না, তুই থাক, আমি সামনে থাকি। তো আমার চাচা তিনি সিগারেট খেতেন। ঘর থেকে বের হয়ে তিনি একটা সিগারেট জ্বালালেন। তো সিগারেটের মধ্যে আগুন থাকে, তো সেই আগুনটা দেখেই হয়তো সে ভয় পাচ্ছিল। তো আমার চাচা হাতে কোষটা, হাতে লাইট জ্বালিয়ে আর অন্য হাতে সিগারেট নিয়ে উনি খেতে খেতে যাচ্ছিলেন।
আর ওনার 20 ফিট সামনে ওনার বন্ধু ওনার পায়ের তালের সঙ্গে হেঁটে যাচ্ছেন। দূরত্ব কম হচ্ছে না বেশি হচ্ছে না, ঠিক একই দূরত্বে তারা দুজন হেঁটে যাচ্ছে বিলের দিকে। তো হাঁটতে হাঁটতে যখন বিলের ওই যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা পার হবে, সেই রাস্তাটা পার হওয়ার আগ মুহূর্তে ওনার বন্ধু ওনাকে হাত ইশারা দিয়ে বলো যে নুরুল আমিন দাঁড়াও, আমি এখানে একটু বসি, কেমন, তুমি এখান থেকে আসবা না। তো আমার চাচা দেখতে পারেন যে সেই ওনার বন্ধুটা রাস্তার এক পাশে গিয়ে বসলো। বসার পর কিছু একটা জিনিস সে করার পরপরই সে উঠে দাঁড়ালো এবং বলল যে এখন চলে আসো। আর ঠিক তখনই চাচা দেখতে পারেন যে তার কোমরে এক বিশেষ মাছ, যে ধরার পর একটা যন্ত্রতে মাছ রাখা হয়, এটাকে গ্রামের ভাষায় চুকরা বলা হয়, তাকে চুকরা। তারপর এই অনেক মানুষ অনেক কিছু বলে থাকে আর কি, এটাকে একটা বিশেষ। তো এই হাড়ি বিশেষ এটা কোমরে বাঁধা আর হাতে কোচ নিয়ে তিনি এগোচ্ছিলেন। তোমার চাচা বলছিলেন যে তোমার কোচের যে সুইগুলো, মানে যে রডগুলো থাকে আর কি, এগুলো তো ছোট কেন, দূর থেকে দেখা যাচ্ছে এগুলো খুব ছোট। তখন সে দূর থেকে বলছে যে এগুলো তুমি বসবে না, এগুলোকে ছোট করে ফেলেছি, চলো যাই, মিলে যাই। তোমার চাচাও সেই বিষয়টাকে এতটা গুরুত্ব দেননি। তো রাত তো মধ্যরাতেই, আর চাচা মনে করছেন এদিকে হয়তো 9টা বাজে, হয়তো সবাই এখন মাত্র ঘুমিয়েছে। চাচার অনুমান তখন ঠিক এরকম ছিল। তো আমার চাচা হাঁটছিলেন সেইটার পাশে পেছনে পেছনে হাঁটতে হাঁটতে তারা আস্তে আস্তে করে অনেকটা দূর চলে আসে বিলের সেই প্রান্তে, যেখানে শোনা যেত আগেকার মানুষেরা বলতো যে এখানে অনেক মানুষই নাকি মৃত্যুবরণ করেছে অনেকভাবে। এখানে মধু নামক এক ব্যক্তি, যেটা এই ভাস্করখিলা বিলের পাশেই বাড়ি ছিল, সে এখানে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছিল। তার আত্মহত্যাতে এখানে অনেক বড় একটি জোয়ার তৈরি হয়েছিল, সেটি আমাদের এই গ্রামের কেই বা না জানে। তো আমার চাচা যখন ওই গাছের নিকট আসে তখন ওনার শরীর একটা শিউরে উঠে, একটা একটা জ্বালা দিয়ে উঠলো। তখন ওনার বন্ধুকে বললো যে কিরে, তুই এখন দাঁড়াস না কেন, চল এখন একসঙ্গে যাই। তখন ওনার বন্ধু সামনে থেকে দাঁড়িয়ে দেখছিলেন যে ওনার হাতের সিগারেটটা শেষ হয়ে গিয়েছে, তিনি সেটা ফেলে দিয়েছেন। তখন সে দাঁড়িয়ে বলল, চাচা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। তখন চাচা বলে যে কিরে, তুই না আমাকে তুই তুই করে বলতি, হঠাৎ তুমি তুমি কেন, কারণ কি? বলে যে না, বললে সমস্যা কি, তুমি তুমি করে বললে কি কোনো সমস্যা? বুঝলেন, না সমস্যা নেই। তো চাচা এই বিষয়টাকেও এতটা গুরুত্ব দেননি, তিনি হাঁটছিলেন ওনার বন্ধুর সঙ্গে। তো ওনার বন্ধুরূপী সেই অবয়বটির সঙ্গে হাঁটছিলেন আর কি। তো হাঁটতে হাঁটতে তিনি যখন বিলের এক প্রান্তে চলে আসে, এখানে একটি খাল বয়ে গিয়েছে, সেই খালের পাশেই যে পরবর্তী স্থানটা রয়েছে সেখানেই কিন্তু বিল অবস্থিত, আর এর উপরে পুরোটা ধান ক্ষেতের একটি আবরণ। উনি যখন খাল পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন খালের মুখ পর্যন্ত, মানে খালের যে শেষ সীমানাটা ছিল সেই সীমানা পর্যন্ত যখন ওনারা পৌঁছায়, তখন ওনার বন্ধু বলল যে দেখ বন্ধু, ওই যে সামনে একটি ছোট গর্ত আছে, মানে এটাকে ছোট একটি পাগার বলে আর কি গ্রাম্য ভাষায়। তো ওই গর্তটাকে হাতের ইশারা দেখালেন এবং বললেন যে সেই গর্তে নাকি অনেক রকমের মাছ উনি কালকে দেখতে পেয়েছেন। এখন ওনারা দুইজন এই গর্তে যাবেন বলে সিদ্ধান্ত নেন ও আমার চাচাকে বলেন যে তাহলে চলো আমরা এই গর্তে যাই। তখন চাচা বলে যে এই গর্তে যেতে হলে তো অনেকটা পানি ভাঙতে হবে, আর এমনিতে রাত্রিবেলা বাড়িতে গিয়ে কি এখন গোসল করবো নাকি? তখন বলে যে না, পানি তো সমস্যা নেই, গোসল করলে সমস্যা কি, চলো না যাই। তখন বলে যে যা বেটা, এখন আর গিয়ে কি করব, আর এখন তো রাত্রিবেলা, এদিকে যদি কিছু মাছ পাই তাহলে মারতে মারতে চলে যাবো বাড়িতে, আর এত মাছ মারতে পারবো না, চলে যাই। তখন ওনার বন্ধু ওনাকে বলে যে আরে ভাই, একটু সামনে গেলেই মাছ পাচ্ছি এতগুলো,
তাহলে এগুলোকে আমরা ছেড়ে দিয়ে চলে আসার দরকার আছে, চল না যাই। তখন অনেক রকমের কৌতূহলী বাহানা এবং জোরাজুরিতে আমার চাচা রাজি হয়ে পড়েন, বলেন যে তাহলে চলো যাই। তো ওখানে যখন পানিতে নামলেন তখন চাচার কোমর সমান পর্যন্ত পানিতে ডুবে গিয়েছে। তখন চাচা বলছেন যে পানি তো ভাই খুব বেশি, দেখ। বলে যারে কোমর সমান পানি, আয়। তো তারা হাঁটছিলেন, কোমর সমান পানিতে হাঁটতে হাঁটতে সেই ছোট গর্তটাতে তারা গিয়ে পৌঁছায়। গর্তের পাশে আইল বাঁধা ছিল, সেই আইলের ভেতরে একটি ছোট গর্তের ভেতরে পানি ছিল। সেই পানির ভিতরে তখন তারা উঠে দাঁড়ায়, সেই মানে আইলটার উপরে, আইলের উপরে উঠে দাঁড়িয়ে তারা দেখতে পারে সেখানে অনেক অনেক প্রচুর পরিমাণে মাছের সমাগম। কিছু কিছু মাছ লাফিয়ে লাফিয়ে পাড়ে উঠে পড়ছে, কিছু কিছু মাছ লাফিয়ে গর্ত থেকে বেরিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু মাছ বাহির থেকে লাফিয়ে গর্তের ভিতরে আসছে। গর্তটা ছিল বেশ এই 20 থেকে 25 ফিট গোলাকৃতি গর্ত ছিল। তো এরকম অবস্থা দেখে আমার চাচার মাথার হুঁশ চলে যায়। তিনি তখন কিভাবে মাছগুলোকে মারবেন সেই চিন্তায় তিনি মগ্ন হয়ে পড়েন। ওনার বন্ধুকে তখন বলে যে আরে ভাই তাড়াতাড়ি লাম, দেখ কত রকমের মাছ, তাড়াতাড়ি মারতে হবে। তো চাচা এই কথা বলার পর তিনি দেখতে পারেন যে ওনার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছেন। তিনি কোনো নাড়া শব্দ করছে না, কোনো সাড়া শব্দ করছে না। তো চাচা বলেন যে কি ব্যাপার, আয় মাছ মারি। বলে যে আগে তুমি নামো, তারপর আমি নামি। তো চাচা বলেন আচ্ছা ঠিক আছে আমি নামছি। এই কথা বলেই চাচা কোষটা হাতের থেকে মাটিতে রেখে দেয়, কেননা মাছ এখানে এত পরিমাণে বেড়েছে এগুলোকে হাতে ধরা সম্ভব। তাই উনি হাতে ধরার জন্যই কোষটাকে উপরে রেখে তিনি পানিতে নেমে পড়লেন। পানিতে নামার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারলেন ওনার গলা অবধি পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে সাইডেই। এত পানি থাকবে এখানে তিনি অনুমান করতে পারেননি, এবং তিনি তৎক্ষণাৎ লাফিয়ে ওঠার চেষ্টা করে। লাফিয়ে যখন তিনি পাগারের উপর থেকে উঠে পড়েন তখনই দেখতে পারেন ওনার সঙ্গে যে বন্ধুটা আসছিল সেই বন্ধুটা এখন আর এই গর্তের পাড়ে দাঁড়িয়ে নেই। কিরে বন্ধু কোথায় গেল? বন্ধুকে আশপাশে খোঁজাখুঁজি করছেন। এই 10 সেকেন্ডের ভেতরে তো বন্ধুর এত দূর চলে যাওয়ার মতো কথা নয় যেখানে আমার দৃষ্টি যাবে না। তো উনি লাইট দিয়েও খুঁজছিলেন পানির আশপাশে, কিন্তু কোথাও ওনার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন চাচা পড়লেন এক মহা মুসিবতে। এই বিলের মধ্যবর্তী স্থানে এসে তিনি একা হয়ে গেলেন, আর ওনার সঙ্গে যে বন্ধুটা আসছে সেই বন্ধুটা এখন আর পাওয়া যাচ্ছে না। তখন চাচা বুঝতে পারেন যে ওনার সঙ্গে হয়তো কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটতে চলেছে। কিন্তু এদিকে তিনি পেছনে তাকিয়ে দেখতে পারছেন যে মাছের সীমা নেই। এতটা মাছ বেড়ে গিয়েছে যে মাছগুলোকে দেখলে শুধু ওনার লোভ জন্মায়। এমনকি কোনো মানুষও যদি মাছগুলোকে দেখতো তাহলে তারও এরকম লোভ জন্মাতো। তো চাচা করলেন কি যে এই মাছগুলোকে দেখে উনি ধরার জন্য আবারও চেষ্টা চালানো যান। যে উনি ভাবলেন বন্ধু যেখানে সেখানে যাক, সেটা দেখে আমার লাভ নেই, কিছু মাছ ধরে নিই তারপর বাড়ি চলে যাব। তো এটা ভেবে তিনি ওই গর্তের পাড়ে দাঁড়িয়েছিলেন, আর সেই গর্তের পাড়ে বড় বড় কয়েকটা মাগুর মাছ লাফাতে লাফাতে গর্তের পাড়ে উঠে পড়ে। আর সেই মাগুর মাছগুলোকে আমার চাচা খুব শক্ত করে ধরে। গর্তের পাড়ে তো শুকনো ছিল, তো শুকনো থেকে মাগুর মাছগুলোকে ধরতে খুব বেশি একটা কষ্ট হয়নি, তিনি ধরে ফেলেন। আর ধরে ওনার ব্যাগের ভিতরে সব কটা মাগুর মাছকে তিনি রাখেন। মাগুর মাছ প্রায় 7টা কি 8টা তিনি এখানে ধরেছেন। আর যতগুলো কই মাছ ছিল, শিং মাছ, সেগুলো তিনি ধরেননি, কারণ সেগুলোকে ধরার মতো তো ওনার সময় ছিল না। 7-8টা মাগুর ধরতেই ওনার ব্যাগটা পরিপূর্ণ হয়ে ভরে গিয়েছে, এত বড় বড় মাগুর ছিল। উনি ভাবলেন এখন বাড়ি চলে যাবেন। উনি বাড়ি চলে যাওয়ার জন্য ওনার হাতে কোষটা আবারও নেন এবং সেই ব্যাগটাকে ওনার কাঁধে করে ঝুলিয়ে নেন, কেননা ওখানে পানি বেশি ছিল, কমার সময় পানি দিয়ে হেঁটে যেতে হবে। আর সেই মাগুর মাছগুলো এত লাফালাফি করছে ব্যাগের ভিতরে, যেটা উনি সামলানোর মতো ছিল না। তো উনি
ওই পুকুর ওই যে গর্তের পাড় থেকে তিনি নামলেন এবং নামতে নামতে ভাবছেন যে কালকে তিনি ওনার বাড়ি থেকে অনেক মানুষকে নিয়ে আসবেন এবং সেই মাছগুলোকে তিনি মারবেন। এইটা ভাবতে ভাবতে তিনি যখনই সেই গর্ত থেকে নেমে কোমর পানি থেকে তিনি হাঁটা শুরু করলেন বাড়িতে আসার উদ্দেশ্যে, তো তখনই ওনার অনুভূতি হলো ওনার যে ব্যাগের ভেতরে মাছগুলো রাখা হয়েছে সেই মাছগুলো থেকে কীরকম একটি আওয়াজ ভেসে আসছে এবং সেগুলো কোন রকমের কথা ছিল। কথাগুলো এমন ছিল যে, নুরুল আমিন দাঁড়াও, নুরুল আমিন যেও না, যেও না, দাঁড়াও, এখানে দাঁড়াও, তোমার অনেক ভালো হবে, এখানে দাঁড়াও। এরকম শব্দ শুনতে পেয়ে চাচার পুরো শরীর সেই কোমর পানিতে থেকেই থরথর করে কাঁপতে শুরু করে দেয়। আর ঠিক তখনই গর্ত থেকে বেশি দূরে না যাওয়াতে তিনি গর্তে আবার লাফিয়ে উঠে পড়েন এবং কাঁধে থেকে সেই মাছের ব্যাগটাকে তিনি রেখে দেন মাটিতে এবং ব্যাগটা তিনি খুলে দেখার চেষ্টা করছিলেন যে ব্যাগের ভিতরে কি অন্য কোনো অস্বাভাবিক জিনিস কি তিনি নিয়েছেন কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে না, তো ব্যাগের ভিতরে কোনো অস্বাভাবিক জিনিস নেই, তবে এখানে 7টা কি 8টা মাগুর মাছ এখানে অবস্থিত আছে, আর কিছুই নেই। তখন চাচা ওনার মনের ভুল ভাবলেন এবং ঠিক তখনও ওনার বন্ধুটাকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু বন্ধুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই গর্তের মধ্যে লাইট দিয়ে দেখছেন, কিন্তু গর্তের মধ্যেও ওনার বন্ধুকে আর পাওয়া যাচ্ছে না। তখন ভাবলেন হয়তো এটা কোনো বন্ধু নয়, অন্য কিছু হবে। তিনি এইটা ভেবে তৎক্ষণাৎ আবার পানিতে নেমে পড়লেন এবং পানিতে নেমে হাঁটা শুরু করেন। উনি তখন কোনো রকমের সংকোচ এবং কে ডাকলো কে না ডাকলো সেইটা আর না ভেবেই তিনি হাঁটা শুরু করে দেন। যদিও উনি শুনতে পেরেছেন যে ওনাকে আবারও সেই আগের মতো কেউ একজন ফিস ফিস করে ডাকছে, তিনি এটাকে আর পাতা দেননি। পাতা না দিয়ে তিনি জোর করে হাঁটা শুরু করেন। মাগুর মাছের ব্যাগটা ওনার কাঁধে ঝুলানো এবং হাতে কোচ আর এক হাতে লাইট নিয়ে তিনি চলে যাচ্ছেন খুব জোর গতিতে। উনি যখন ওই গর্ত থেকে পানিতে নামেন, পানিতে নেমে তারপর খালের মুখে এসে পৌঁছায়, এখানে বেশ 1.5 কি 2 মিনিটের মতো রাস্তা হেঁটে আসলে উনি খালের মুখে এসে এই ব্যাগটাকে গলা থেকে আবার নামান। তখন গলাতে ওনার দাগ হয়ে গিয়েছে অনেক ওজন থাকার কারণে। আর পাটা ধুয়ে নেন সেই খালের পানিতে। ধোয়ার পর যখন তিনি আবারও ব্যাগটাকে হাতে নেন আবারও বাড়িতে আসার উদ্দেশ্যে, তখনই তিনি শুনতে পান ওনার বন্ধু সেই গর্ত থেকে ডেকে উঠল, নুরুল আমিন দাঁড়াও, আমাকে নিয়ে যাও। এক ডাকে তিনি আবার দাঁড়িয়ে পড়লেন এবং দাঁড়িয়ে তিনি বলছেন যে, কিরে তুই এখনো এখানে, আয় বাড়ি যাবি না? আর তুই তখন কই ছিলি? তুই তো আমাকে ভয় পেয়ে দিচ্ছিলি, এতক্ষণ কোথায় ছিলি তুই? বলে যে, আরে ভাই আমার মাথাটা ঘুরে গিয়েছিল, আমি তো পাশেই পড়েছিলাম, তাড়াতাড়ি আয় আমাকে নিয়ে যা। তখন চাচা বলে যে, তুই মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলি আর আমি দেখিনি, কোন পাশে পড়েছিলি? বলে যে ওই যে অপর পাশে। তখন বলে যে এটা হলে তো হতেও পারে, কেননা আমি তো অন্য পাশে তাকাইনি। তখন চাচা ওনার বন্ধুকে নিয়ে আসার জন্য তিনি আবারও সেই ব্যাগটাকে খালের মুখে রেখেই তিনি রওনা দেন ওই গর্তের দিকে আবারও। তখন এই 1-2 মিনিটের রাস্তার দূরবর্তী স্থানের মধ্যে যতটুকু ডাকাডাকি করে আর কি কথাবার্তা বলা যায়, ঠিক ততটুকু ডাকাডাকি করে তারা কথাবার্তা বলছিলেন। তো কথা বলতে বলতে তারা যখন একে অপরের সংঘর্ষের দিকে এগিয়ে মিলিত হচ্ছিলেন, মানে এখন আর 3-4 ফিট জায়গা বাকি, এখনই চাচা গিয়ে সেই গর্তের পাড়ে উঠবেন। সেই গর্তের পাড়ে ওঠার সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পারলেন যে গর্তের ভেতরে তিনি একটু আগে দেখতে পারছিলেন যে মাছের সীমা নেই, সেখানে এখন একটা মাছও নেই। মাছগুলো কোথায় গেল জিজ্ঞেস করলেন ওনার বন্ধুকে। বলে যে মাছ কোথায় গেল আমি তো বলতে পারলাম না, চলো ওখানে আমরা বাড়ি চলে যাই। তো বলে যে আচ্ছা ঠিক আছে চলো, আমার মাছ 7-8টা কি মাগুর মেরেছিলাম, সেই মাছগুলো ওখানে রেখে আসছি। এই কথা বলে তারা দুইজন পানিতে নামে। পানিতে নামার সঙ্গে সঙ্গেই
চাচা কথা বলছিলেন 10-15 সেকেন্ড। এরপরেই তিনি দেখতে পারেন যে ওনার সঙ্গে বন্ধুটা কোনো কথা বলছে না, যেটা ওনার পেছনে ছিল। সেই বন্ধুটাকে তিনি কথা বলতে না দেখে উনি এক অবাক হলেন এবং পিছনে তাকালেন। পিছনে তাকিয়ে তিনি দেখতে পারেন যে ওনার বন্ধুটা আর নেই। বন্ধুকে দেখতে না পেয়ে আবার 3-4টা ডাক দিলেন, কিন্তু বন্ধু কোনো রকম শব্দ করলো না। তখন তিনি আবারও হাঁটা শুরু করলেন বাড়ির দিকে। তিনি তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা তার কোনো বন্ধু নয়, এটা আসলে তিনি প্রথমে যেটা ভেবেছিলেন ঠিক সেটাই, কোনো অবয়ব বা কোনো পিশাচ হবে। তখন চাচা হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চাচার পা এত জোরে আটকে গেল যেটা উনি ছুটাতে পারছেন না। উনি তখন ওনার পাকে ছুটানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, কিন্তু পাকে ছুটানোর মতো কোনো শক্তি তিনি পাচ্ছেন না। এদিকে হাতের যে লাইট ছিল, সেই লাইটটা শুধু হাতে ছিল, আর কোচ ছিল, আর কোচ আর মা তো উনি পাড়ি রেখে চলে আসছিলেন। আর লাইট হাতে নিয়ে তিনি জোরাজুরি করছিলেন সেই পাটাকে ছুটানোর জন্য। এই কমসমান পানির মধ্যে পা ছুটানো একটা বেহাল দায় হয়ে পড়ে। তো পা ছুটাতে না পেরে তিনি এখানে বেশ কৌতূহলবশত চিৎকার শুরু করে দেন। আর ঠিক তখনই দেখতে পারেন যে ওই পাশ থেকে এক লাইটের আলো আসছে, যে লাইটের আলোটা মনে হচ্ছে চাচার দিকে এগিয়ে আসছে খুব দূরবর্তী স্থানে। আর চাচা তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছেন যে কেউ থাকলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন এই লাইটওয়ালা নৌকার যে লোকটা ছিল সেই লোকটা চাচার নিকট এগিয়ে আসছে। তো চাচা দেখেই বুঝতে পারছিলেন যে রাত্রিবেলা, যে রাতের শেষ প্রহরে যখন ফজরের আগে কিছু সংখ্যক লোক এই বিলে বের হয়, কারেন্টের নামক একটি জাল আছে, যে জালটা মানুষ পানিতে পাতে তো সকালবেলা এসে তুলে আর বাজারে নিয়ে যায়। তো বাজারে নিয়ে যাওয়ার জন্য তারা ফজরের আগে এখানে আসতে হয়, আর ফজরের আগে মাছগুলো তুলে কিন্তু তারা বাড়িতে নিয়ে যায় আর সেখান থেকে বাজারে। তো চাচা দেখে বুঝতে পারছেন যে হয়তো এখন ফজরের আজান দেবে। তিনি তখন অনুমানও করতে পারছেন না যে এখন কি ফজরের টাইম নাকি রাত 8টা বাজে। তো রাত 8টা বাজলে এখানে অনেক মানুষ থাকার কথা, কিন্তু এখানে অনেক মানুষও নেই। তো চাচা এই লোকটাকে দেখে আরও ক্রমাগত দুর্গমে চিৎকার করতে থাকেন। আর ঠিক তখনই চাচা দেখতে পারেন যে ওনার কমলসমান পানি থেকে ওনার পুরো শরীরটা গলা অবধি ডুবে গিয়েছে পানির নিচে। এখন শুধু মুখ আর নাকটুকু বেশে আছে। এখন মনে হয় সবকিছু শেষ, উনি হয়তো আর বাঁচবেন না। ওনার এমন একটি অনুভূতি ফিল হলো। ঠিক তখনই ফজরের আজান পড়ল, উনি শুনতে পান নিজ কানে। আর ঠিক তখনই আকাশের দিকে তাকিয়ে উনি নিঃশব্দ কণ্ঠস্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এমন একটি অবস্থার মতো তিনি একটি আকুতি করেন। আর ঠিক তখনই উনি অনুভূতি করতে পারেন যে ওনার তলা থেকে যে টান দিয়েছিল যে লোকটা আর কি, যে শক্তিটা ওনাকে টান দিয়েছিল, অদৃশ্য শক্তিটা, সেই টানটুকু এখন আর নেই। এটা এখন চলে গিয়েছে। এখন মনে হচ্ছে যদি পাটাকে উঠানোর চেষ্টা করা যায় তাহলে পাটা এখন উঠে আসবে, কিন্তু কোমর অবধি মাটির নিচে চলে গিয়েছে। মানে এটা লুদ নরম মাটি, সেই মাটির নিচে চলে গিয়েছে। এখন এখান থেকে তিনি কীভাবে বের করবেন? আর ঠিক তখনই সেই নৌকাওয়ালা লোকটাও চাচার সামনে এসে হাজির। এসে মুখটা দেখে চিনতে পারলেন যে ওনার এক বন্ধু নুরুল আমিন। দেখতে পেয়ে বললেন যে নুরুল আমিন, তুমি এখানে কেন? তখন তিনি কোনো কথা বলতে পারছেন না। উনি কোনো রকমের আর কথা জিজ্ঞেস না করে নৌকাটাকে ওনার কাছে নেন এবং ওনার তো শুধু মাথাটা বেরিয়েছিল পানির উপরে। মাথার যে তলার মানে মুখের তলে যে একটা বাস থাকে সেখানে ধরে তিনি টানতে শুরু করলেন এবং অনেকক্ষণ টানাটানি করার পর ওনাকে তোলা হয়। যদি উনি পুলিশ ছিলেন, ওনার শরীরটা ছিল খুব বিশাল আকৃতির, তো ওনাকে খুব কষ্ট করে সেই লোকটা তোলার পর চাচাকে নৌকাতে বসায়। চাচা নিজের শক্তিতে উঠে কিছুটা ওঠার পর চাচাকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি এখানে কেন? আর এত রাতে তুমি এখানে ডুবে আছো কেন? ফজরের আজান দিচ্ছে,
এত রাত করে কেউ কি মাছ মারতে বের হয়? তখন চাচা কিছু বলতে পারছে না। তখন চাচাকে খাল পাড়ের নিকট নিয়ে আসে, এসে ওনাকে নামিয়ে বলে যে কি হয়েছে তোমার সঙ্গে। তখন চাচা সব ঘটনা খুলে বলে। তখন সেই লোকটা বলে, যাক নুরুল আমিন, তুমি খুব জোর বাঁচা বেঁচে গিয়েছো। তোমার একটুর জন্য মৃত্যু হতে পারতো। এই বিলে বছরে বছরে এক দুটা মানুষ এর মৃত্যু হয়ই যে কোনো উপায়ে। আজকে হয়তো তোমার মৃত্যুটা হয়ে যেত। যাক, তুমি আজকে বেঁচে গিয়েছো, আর এত রাত করে মাছ মারতে এসো না। তখন আমার চাচা বলেন, ঠিক আছে, আমার এই ব্যাগের ভিতরে হয়তো মাছ আছে, দেখো 7-8টা মাগুর হবে। তখন সেই লোকটা বলে, কি 7-8টা মাগুর মেরেছো? তখন লোকটা অবিশ্বাস্য মনে হলো, কারণ এই বিলের মধ্যে এখন এরকম মাছ না থাকার কথা। তো গিয়ে দেখতে পারে যে ব্যাগের ভিতরে 7-8টা মাটির চাকা, যে মাটির চাকাগুলো ব্যাগের ভিতরে রাখা ছিল, আর কোনো রকম মাছ নেই। তো উনি গিয়ে দেখতে পেয়ে হাসলেন এবং হেসে বললেন যে, নুরুল আমিন, তোমার ব্যাগে তো মাটির চাকা রাখা বড় বড়, এগুলো তো মাগুর নয়। তোমার সঙ্গে না জানি কি ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তখন চাচাও এসে দেখতে পারে একই ঘটনা, যে মাটির চাকা। তখন তিনি এটাকে পরীক্ষা করার জন্য সেই মাটির চাকাকেই তিনি ব্যাগে করে বাড়িতে নিয়ে চলে আসেন। বাড়িতে আসার পর দেখতে পারেন যে ওনার স্ত্রী, তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন ওনাকে দেখতে না পেয়ে। এত রাতে কোথায় বেরিয়ে গেল? তো ওনাকে দেখতে পেয়ে দেখলেন যে ওনার পুরো শরীরটা কাদাযুক্ত হয়ে আছে, মানে কাদায় পরিপূর্ণ পুরো শরীর, আর ওনার হাতে একটি ভারী ব্যাগ। তখন দেখতে পারে যে ব্যাগের ভিতরে মাটির চাকা, আর ওনার শরীরটা কাদায় পড়া। জিজ্ঞেস করলে তো উনি চিৎকার করে সবাইকে ঘর থেকে বের করিয়ে তারপর সব ঘটনা সবাইকে একসঙ্গে খুলে বলে। তারপর এই মাটি চাকাগুলোকে একটি ভালো কবিরাজকে দেখানো হয়। তখন কবিরাজ বলে যে এগুলো হয়তো তোমাকে চোখের দান্না দেখিয়ে কোনো পিশাচ তোমাকে মারার চেষ্টা করেছিল। আর এই মাটির চাকাই ছিল, এগুলো কোনো মাছ ছিল না, তোমার চোখে ভুল দেখেছিলে, এগুলোকে মাগুর মাছ ভেবে এগুলোকে ধরেছিলে। তো যাই হোক, তুমি খুব জোর বাঁচা বেঁচে গিয়েছো, আর এত রাত করে মাছ মারতে যেও না। তখন আমার চাচা সেই বন্ধুটাকে খোঁজ নিলেন যে বন্ধুটা এখন কোথায়। তো সেই রাতে নাকি বন্ধু সেদিনই তার মেয়ের বাড়িতে চলে গিয়েছিল, মানে তার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছিল সেই বিকেলবেলা তিনি চলে গিয়েছিলেন। তো এই যে ঘটনাটা, তারপর ওনার বন্ধুকে খুলে বলে, ওনার বন্ধু তখন খুব ভয় পায়। তো এর পরবর্তীতে উনি আর মাছ মারা নেশাটা খুব কমে যায়, উনি মাছ মারতে খুব কম যায়। কিন্তু এখন ইদানিং দেখা যায় উনি আবারও মাছ মারতে যান। তো ওনার সঙ্গে এরকম ঘটনা না ঘটুক, সেটাই ভালো হয়। উনি এখন রিটায়ার্ডে আসছেন, আর মাছ মারা নেশাটা ওনার অনেক প্রবণতা। তো লিসেনার্স, এটি ছিল আজকের আমাদের এপিসোডের 2টি ঘটনা। আশা করি 2টি ঘটনা আপনাদের ক্রমান্বয়ে খুব খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন। আর ঘটনাগুলো একদম সত্য ঘটনা, আর আমাদের ভীতিগত ইউটিউব চ্যানেলে আমরা সত্য নির্ভর ঘটনাগুলো যেগুলো মানুষের সঙ্গে ঘটে যায়, সেই ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা নিয়ে আসি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ যারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর আপনাদের জন্য আমাদের একটু চেষ্টা, আপনাদের সাপোর্ট আর আমাদের প্রচেষ্টা। তাই আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আপনারা কে কোন জায়গা থেকে শুনছেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলুন। আসসালামু আলাইকুম প্রিয় ইমন ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আজকে আপনার এক ছোট ভাই, আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। আমি একটি ইমেইল ঘটনা লিখলাম। ঘটনাটি ঘটেছে আমাদের এলাকার এক ওঝার সঙ্গে। ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক এবং ভয়ঙ্কর। ভাবলাম আমাদের এলাকার সেই ঘটনাটি কালেক্ট করে আপনার মাঝে আমি দিই, এবং আপনি আপনার শ্রোতাবৃন্দের মাঝে ছড়িয়ে দিন। দেরি করব না, কোনো রকম কথাও না বাড়িয়ে ঘটনা শুরু করে দেব। ঘটনাটি যখন ঘটেছে তখনকার সময় ছিল 1995 সাল। যেই ওঝার সঙ্গে এই ঘটনাটি ঘটে তার নাম ছিল তারা মিয়া। তখনকার সময় তারা মিয়া ছিলেন এক বিশ্বস্ত ওঝা।
বিভিন্ন জায়গা থেকে তারা মেয়েকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো। কাউকে সাপে কাটলে, আবার কালো জাদুর বিষয়েও তিনি অনেক কিছু জানতেন। তো এই বিষয়গুলোকে উনি উদ্ঘাটন এবং মানুষকে সাহায্য করার জন্য সর্বদা এগিয়ে যেতেন। হঠাৎ একদিন হয় কি, সেই তারা মিয়ার সঙ্গে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। কিশোরগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম, এই গ্রামটির নাম ভুইয়াপাড়া। ভুইয়াপাড়া গ্রামের যে আশপাশে বসবাসের স্থানগুলো, সেগুলো দেখলে এখনও বেশ থমথম একটি অবস্থা মনে হয়। কোনো বিল্ডিং, কোনো দালান কোঠা তেমন কোনো ভালোভাবে বানানো হয়নি। এগুলো সব আগের মনে হয় এখনো সেখানে প্রাচীন যুগের কিছু এক নিদর্শন এখনো পড়ে আছে। এরও যথেষ্ট কারণ রয়েছে। কারণটা হচ্ছে, এই ভুইয়াপাড়া গ্রামে যদি কোনো মানুষ ভালো কোনো দালান কোঠা তৈরি করতে চায়, তাহলে তাদের সেই দালান কোঠা তৈরি করার দিনই দুই একজন মানুষ মারা যায়, এবং অসংখ্য মানুষও এই ভুইয়াপাড়া গ্রামে কাজ করতে এসে মারা গিয়েছে। এর জন্য এই ভুইয়াপাড়া গ্রামে আর মানুষেরা কোনো দালান কোঠা স্থাপনের জন্য আর এগোয়ও না। কোনো মিস্ত্রিও সেখানে কাজ করতে আসে না। তো এগুলো জানা যায় যে আগেকার জিনেরা যে এখানে বসবাস করত, সেই জিনেরা নাকি এই এলাকাতে তারা আজীবন বসবাস করতে চায়। তারা চায় না এখানে মানুষের বসবাসের স্থপতি গড়ে উঠুক। তারা চায় এই এলাকাটা একদম শুনশান নীরবতা থাকুক, এবং একটা দুইটা মানুষ এখানে হাঁটাচলা করুক, বেশি নয়। তো যাই হোক, ওই তারা মিয়া যার কথা বলছিলাম, ওজার কথা, তিনি ওই ভুইয়াপাড়া গ্রামে একদিন যাওয়ার জন্য ওনাকে একজন আসে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। তো তারা মিয়ার রেগুলার যেভাবে তিনি যেতেন, তো ওখানেও তিনি চলে যান। তারা মিয়া তখন চিন্তাও করতে পারেননি যে ওনার সঙ্গে এই ভুইয়াপাড়া গ্রামে যাওয়ার পর এত ভয়ঙ্কর একটি ঘটনা ঘটতে পারে। ভুইয়াপাড়া গ্রামে পা দেওয়ার পরপরই নাকি তারা মিয়া অনুভূতি করতে পারে যে ভুইয়াপাড়া গ্রামের ভেতরে মনে হচ্ছে বেশ অসংখ্য জিনের স্থপতি এবং প্রেত এবং নানান ধরনের ভয়ঙ্কর জিনিসগুলো এখানে বসবাস করে। সেটা জানতে পারে এবং বুঝতেও পারে তারা মিয়া। পাশে থাকা সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, ও ভাই, এই গ্রামে কি জিনেদের বসবাস? বলে যে না তো, আমাদের বাপদাদা বলেছিল যে এখানে জিন প্রেত বসবাস করতো, কিন্তু আমরা তো কখনো দেখিনি। চলেন চলেন, আমার বাতিচার পাটা সাপে কেটে দিয়েছে, মনে হয় খুব বিষাক্ত সাপ, তাড়াতাড়ি আসেন, না হলে কোনো ক্ষতি হতে পারে। কথা শুনে তারা মিয়া বেশ হাঁটা শুরু করলেন তার পিছু পিছু। হাঁটতে হাঁটতে সেই ভুইয়াপাড়া গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে তারা চলে যায়। সেখানে দেখতে পারে একটা ছোট্ট বাড়ি থেকে কান্নার রোল ভেসে আসছে। কান্নাটা তারা মিয়া শুনতে পারেন ৩-৪ জন মহিলা এবং ৮-১০ জন পুরুষের গলার কান্না। বেশ হতভম্ব হলেন। তিনি এগোতে শুরু করলেন সেই লোকটার পিছু পিছু। এগোনোর পর তখনই তিনি দেখতে পারেন যে চারদিকে অন্ধকার হয়ে এসেছে এবং সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এদিকে তিনি দেখতে পারেন একটা ছোট্ট ছেলে, বয়স আনুমানিক ১২ কি ১৩ হবে, সে মাটিতে পড়ে লুটালুটি করছে। আশপাশের মানুষজনগুলোর মুখের দিকে তাকালেন তারা মিয়া। তাকিয়ে দেখতে পারেন যে এক একজনের মুখের ভঙ্গি এক এক রকমের। তারা মিয়া কোনো মানুষের মুখের ভঙ্গি এরকম আগে কখনো দেখেনি। বেশ খটকা লাগলো। একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, জিজ্ঞেস করলেন, ও ভাই, এই ছেলেটা কার?
কোথায় সাপে কাটিয়েছে দেখি তো। পরক্ষণেই ওখান থেকে একজন মহিলা দৌড় দিয়ে চলে আসে, কিন্তু অবাক করা বিষয় ছিল কেউ কোনো রকমের কথা বলছে না। তারা মিয়া তখন মানুষের কথা না বলতে দেখে তিনি আরও কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেন, কিন্তু ইশারায় আশারায় তারা কিছু কাজ করছিল, কিন্তু কোনো রকমের কথা তারা বলছে না। তারা মিয়া তখন ভাবলো হয়তো তারা তাদের ছেলের সুখে তারা কথা বলছে না। যাক, এই বিষয়টা না তিনি বাদ দিলেন। এখন রোগীকে তিনি দেখতে পারেন সেই রোগীর পায়ের মধ্যে দুইটা একবারে চিকন চিকন কামড়ের দাগ, মনে হচ্ছে বেশ লম্বা লম্বা চিকন চিকন দাঁত তার পায়ে বেঁধে দিয়েছে। তারা মিয়া দেখতে পেয়ে বলতে লাগলো, সর্বনাশ, এটা তো খুব বিষাক্ত একটা সাপের কামড়। কোথায় কামিয়েছে, কোন জায়গায়? তখন সেখান থেকে কোনো মানুষ এই কথা বলে না। তিনি পেছনে তাকিয়ে দেখতে পারেন যার সঙ্গে তিনি এসেছেন এখানে, সেই লোকটাও এখানে আর নেই। খুঁজছেন আশপাশ জুড়ে, কিন্তু ওই লোকটাকেও খুঁজে পাচ্ছেন না। তারা মিয়া আরও জিজ্ঞেস করতে লাগলেন, আপনারা কি কেউ কথা বলতে পারেন না? কেউ কোনো সারা শব্দ করছে না। এদিকে শুনশান নীরবতা। আর 10 জন পুরুষ এক একজনের পরনে কাপড়গুলো দেখে আরো তারা মিয়া ভয় পেতে লাগলো। তারা মিয়া দেখতে পারে এক একজনের পরনে কালো কাপড় পরিহিত, এবং সেই সঙ্গে তাদের হাতে কেমন জানি একটি নকশার মতো শামুকের এক বিনের মতো হাতে বাঁধা, বেশ অলৌকিক কিছু একটা প্রজাতির প্রাণীরাই তারা এসব হয়তো ব্যবহার করে। কোনো মানুষকে তিনি এরকম আগে দেখেননি। তারপর তারা মিয়া আর কারো সাথে কথা না বলে ভাবলেন যে এখন তিনি ট্রিটমেন্ট শুরু করে দেবেন। রোগীকে তিনি দেখবেন এবং রোগীর সেবা যত্ন করবেন, বা রোগী কী করে বাঁচানো যায় সেই বিষয় নিয়ে তিনি ঘাটাঘাটি করবে এখানে। তারা মিয়া বসে পড়লেন। সাথে ওনার একটা পুটলি ছিল, সেই পুটলিটা পাশে নিয়ে তিনি বসে পড়লেন। তিনি বসে পুটলি থেকে 2টা পান বের করলেন, পানের সঙ্গে 4-5টা সুপারিও বের করলেন। হুট করে দেখতে পারেন একজন মহিলা এসে হাত পেতেছে তারা মিয়ার সামনে। আশ্চর্য, আপনার কোনো কথাবার্তা নেই, হাত পেতেছেন, কি দিব? আমাকে এটা দেন, একটা সুপারি দেন আর একটা পান দেন। এই তো, আপনারা কথা বলতে পারেন, তাহলে কথা বলছেন না কেন তখন? তখন আর কোনো রকম শব্দ নেই। তারপর মহিলাটিকে একটি সুপারি এবং আরেকটি পানের এক টুকরা দিলেন। সেটা নিয়ে সে ধাপ করে মুখের ভিতরে ছুঁড়ে মারলো এবং সে এটা খেতে শুরু করে দিল। তো তারা মিয়া দেখে অবাক, এটা কি করে? কোনো মানুষের তো কাণ্ড এরকম নয়, পান খাওয়ার একটি ধরন আছে, একটি ডিজাইন আছে। যাই হোক, তিনি এটাকেও আর পাত্তা দিলেন না। তিনি বলতে হবে বেশ সাহসী একজন লোক ছিলেন। উনি ওনার ঝাড়াফুঁক শুরু করে দেন। একটি পান হাতে নেন এবং পানের মধ্যে একটু সরিষার তেল ঢেলে দেন। তারপর এখানে তিনি কিছু মন্ত্র সূরা পাঠ করলেন এবং সেখানে তিনি ফুঁক দিলেন। এদিকে দেখতে পারেন মাটিতে যে ছেলেটা পড়ে আছে, সেই ছেলেটা ভীষণভাবে কাতরাচ্ছে। খানিকক্ষণেই তিনি দেখতে পারেন ছেলেটার মুখ এবং সারা শরীর যেন নীল হয়ে আসছে। এখন কি হবে? ওখানে থাকা 2জন পুরুষ দৌড় দিয়ে এসেছে সেই ছেলেটির নিকট। এসে খুব কান্না শুরু করলো আবারও, কিন্তু ওজাকে আর কিছু বলছে না। তখন সেই তারা মিয়া তিনি ওনার আর দেরি না করে তিনি শুরু করে দিলেন ওনার ঝাড়ফুঁক করতে করতে
তারা মিয়ার মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো, কিন্তু ছেলেটার শরীর থেকে এখনো তিনি বিষ নামাতে পারছেন না। তারা মিয়া বেশ ক্লান্ত, তিনি হাল ছেড়ে দিবেন এখন। তখনই সেখান থেকে একজন মহিলা রাগান্বিত অবস্থায় উঠে বলে, কে রে তুই মানুষের বাচ্চা? তোর জন্য যদি আজকে আমার বাচ্চাটা মারা যায়, তোর বংশ আমি নির্বংশ করে দেব। কথাটা বেশ শুনতে পারলেন তারা মিয়া। পেছন থেকে হয়তো কেউ একজন বলেছে। ঘাটটা ঘুরে যখনই তিনি পেছন দিকে তাকালেন, তখনই দেখতে পারেন পেছনে এক বিশ্রী আকৃতির এক মানুষ দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা কাপড়, সাথে পাইপিংওয়ালা কিছু এক জোড়াতালির মতো ছিল তার শাড়ির আঁচল বেঁধে, এবং চুলগুলো ছিল বেশ লম্বা লম্বা, প্রায় হাঁটু সমান পর্যন্ত চুলগুলো এসে পড়েছে। একটু দূর থেকে মনে হচ্ছে চুলগুলো বেশ মোটা মোটা, আর চোখের আবরণটা ছিল বেশ ভয়ঙ্কর। চোখগুলো যেন ডাঙর ডাঙর, এবং কোনো মানুষের চোখ এরকম হতে পারে না। তারা আমি থরথর করে কাঁপছে। কে 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 তুমি? তুমি এখানে কি করে? আমার পেছন থেকে চলে যাও তোমরা। তারপর তারামিয়া যখন ভয় পেতে পেতে তিনি আবার সামনের দিকে তাকালেন, তাকে দেখতে পারেন তারামিয়ার সামনে পেছনে উভয় জায়গাতে যে মানুষগুলো আগে সৃষ্টমান ছিল, সেই মানুষগুলো এক একটা ভয়ঙ্কর বিশ্রী জিন বা কোনো এক পিশাচের রূপ নিয়েছে। তারামিয়ার আর বুঝতে বাকি রইল না যে এটা এক ভয়ঙ্কর ফাঁদ ছিল তারামিয়াকে আটকানোর। তখন তারামিয়া তার মন্ত্রপাঠ শুরু করে, কিন্তু কোনোভাবেই সেই মানুষগুলো, সেই অবয়বগুলোকে তিনি তাড়াতে পারছেন না। হঠাৎই তিনি শুনতে পান যে সবগুলো মানুষ একত্রে হাসি দিয়ে উঠেছে। তারামিয়ার শরীর যেন আরো কাঁপতে শুরু করে দিল, চিৎকার করা শুরু করে দেন, কিন্তু আশপাশে তেমন কোনো বাড়িঘর নেই যে তারামিয়ার কাছে আসবে এবং তারামিয়াকে বাঁচাবে। তখন তারামিয়া নিরুপায় হয়ে তিনি ওখানে তার পুটলিটা হাতে নিয়ে, তার পুটলির ভেতরে এমন একটি তাবিজ ছিল যে তাবিজটির উপর সে বিশ্বাস করত যে এই তাবিজটির সামনে কোনো জিন, প্রেত এবং কোনো ভয়ঙ্কর সাপও যদি থাকে। অনেক সময় দেখা যায় কি যে সাপেরা, অনেক সাপ আছে যারা জিনেরা সাপের বেশ ধরে ঘুরে বেড়ায়। তো এরকম কোনো সাপ যদি পড়ে সামনে, তাহলে তার থেকে অনেকটা দূরে চলে যাবে। তখন তারামিয়ার সেই কথা মনে পড়াতেই তিনি তার পুটলিতে হাত দেয়। হাত দিয়ে দেখতে পারে সেই তাবিজটা পুটলির এক কোণে পড়ে আছে। দেরি না করেই সে তাবিজটা হাতে উঠিয়ে নেয়। হাত উঠানোর সঙ্গে সঙ্গেই সে অনুভব করতে পারে যে তাবিজটা ভীষণ বেগে গরম হয়ে আছে। এতটা গরম সে আগে কখনো অনুভব করতে পারেনি। তাবিজটাকে সে গলে বলে সে হাতের মধ্যেই ধরে রাখে, এবং সঙ্গে একটি কাপড়ও নেয় হাতের মধ্যে। সেই সাথে সে দেখতে পারে আশপাশের যে জিনগুলো ছিল, খারাপ জিনগুলো, সেগুলো এক পা করে পিছোচ্ছে, এবং তারা খুব জোর ক্রমে কান্না করছে। অনেকটা দূর পিছিয়ে চলে গিয়েছে। এখানেই তারামিয়া একটি গোলক আকৃতি তিনি তৈরি করলেন। গোলক তৈরি করার পর তারামিয়া আবারও নিচের দিকে তাকালেন। নিচের দিকে তাকিয়ে তারামিয়া দেখতে পারেন যে ছেলেটা রোগে ছিল, মানে যে ছেলেটাকে সাপে কামড়ে দিয়েছে, সেই ছেলেটা ছটফট করে তো পরে আছেই, সেই সঙ্গে তিনি আরো দেখতে পারেন সেই ছেলেটার শরীর থেকে হয়তো এখন দমটা বেরিয়ে যাবে। খুব জোরে জোরে লাফানো শুরু করে দিয়েছে। হুট করে তিনি পেছন দিকে তাকিয়ে দেখতে পারেন তার মা হয়তো ছিল, এটা এক মহিলা, বেশ কাতরভাবে চিৎকার শুরু করেছে, আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে ছেড়ে দাও, বাঁচাও। তারামিয়া তো নিরুপায়, তিনি কিছু করতেও পারছেন না, কিছু বলতেও পারছেন না। গোলক দিয়ে তিনি এখানে দাঁড়িয়ে আছে।
হঠাৎ সেই ছেলেটা কোনো এক বস্তুর সম্মুখীন হয়ে সে নিজে নিজে অনেকটা দূর চলে যায়। হয়তো এটা জিনেদের কোনো কারসাজিভাবে সে একটু দূরে চলে যায়। সেখান থেকে একজন মহিলা দৌড় দিয়ে এসে সেই ছেলেটাকে কুলে করে নেয়, কিন্তু ততক্ষণে ছেলেটা মারা গিয়েছে, আর বেঁচে নেই ছেলেটা। ঠিক তখনই কোলে নেওয়া সেই মহিলাটি বুঝতে পারে তার ছেলে আর বেঁচে নেই। তখন পেছন থেকে সবগুলো পিশাচ আকৃতির সেই অবয়বের জিনগুলো এক এক করে এগোতে শুরু করে তারা মিয়ার নিকট। বেশিক্ষণ এগিয়ে আসতে পারেনি। 10 হাতের মতো পিছনে দাঁড়িয়ে তারা মেয়েকে নানান ধরনের বাজেভাবে থ্রেট দিতে লাগলো। কবিরাজ, তুই আমার ছেলেটাকে মেরে ফেললি, যা, আজকে থেকে তুই আর শান্তি পাবি না, তোর বংশকে একদম নির্বংশ করে দেব, তোর আর কোনো শান্তির আশা নেই, যা, তোকে এখান থেকে ছেড়ে দিলাম, তোর পরিবারের এক একটাকে এক একভাবে মারবো, যা। কথা শোনা মাত্রই তারা মিয়া তাদের কাছে মাফ চাইতে শুরু করলো। আপনারা আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে, আমি জানতাম না এটা কোনো জিনদের বাচ্চা, আমি ভাবছিলাম এটা হয়তো কোনো মানুষের। আমি এখানে আসার পর অনেকটা ভয় পেয়েছি আপনাদেরকে দেখে। আপনারা কোনো রকম কথা বলছেন না, আমি ট্রিটমেন্ট কী করে শুরু করতে পারি? তখন কবিরাজের কথা শুনে আরও তারা রাগান্বিত হয়ে বলে, তুই কি যাবি এখান থেকে, বল। তখন আর তারা কোনো রকমের দেরি করলেন না, তিনি তার হাতে পটলিটা নিয়ে তিনি গোলক থেকে বের হয়ে গেলেন। সেই গোলক থেকে বের হওয়াটাই ছিল তারা মেয়ের বেশ বোকামি একটা কাজ। যখনই তিনি গোলক থেকে বেরিয়ে আসলেন তখনই তিনি অনুভব করতে পারেন বাইরে যে অন্ধকারটা ছিল সেটা একটা ঘোর অন্ধকার হিসেবে দাঁড়িয়েছে। এতটা ঘোর অন্ধকার যেটাতে এক হাত সামনে কি আছে সেটা দেখার মতো কোনো পজিশন নেই। তারা মেয়ে পড়লেন এখন মহা মুসিবতে, এখন কি করার আছে? তিনি চিৎকার করতে শুরু করলেন। তিনি এদিকে ওদিকে মানুষের হাতে পায়ে ডুস খেয়ে তিনি ওনার হাতের যে পটলিটা ছিল সেটাও তিনি মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়া কোনো এক কারণবশত পড়ে যাওয়াতে তিনি তার পটলিটা এখানেই খোঁজাখুঁজির চেষ্টা করছেন, কিন্তু পটলি আর খুঁজে পাচ্ছেন না। উনি তখন ভাবলেন যে এখানে আর থাকা নয়, এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়াটাই বেটার হবে। তিনি দৌড়াতে শুরু করলেন। যে দিক দিয়ে এসেছিলেন সেদিকেই কল্পনার রাস্তাটুকু মনে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়তে দৌড়তে হঠাৎ তারা মিয়া হোঁচট খেয়ে পড়ে এবং পড়ার পরপরই তিনি 8-10 সেকেন্ডের মতো মাটির মধ্যেই তিনি পড়ে থাকেন, চোখ বন্ধ হয়ে আছে। তারপর এখান থেকে ওঠার পর তিনি যখন চোখটা মেললেন তখন দেখতে পারেন যে এখন হালকা হালকা আলো যেন তিনি দেখতে পাচ্ছেন ওনার নিজ চোখে, কিন্তু আশপাশে যে মানুষগুলো ছিল পেছনে তারা কোথায়? যাই হোক, তারা হয়তো এখান থেকে চলে গিয়েছে সেটা ভেবে তারা মিয়া তার পুটলিটা আবারও আনতে যায়। তিনি গিয়ে দেখতে পারেন তার পুটলির যে কাপড়টা ছিল কমলা কালারের কাপড়, সেই কাপড়টা মাটিতে পড়ে আছে। দেখে বেশ খুশি হলেন, ভাবলেন হয়তো পুটলিটা আমার পাওয়া গিয়েছে। দৌড়ে গেলেন সেই পুটলির নিকট গিয়ে তিনি দেখতে পারেন এখানে পুটলির কাপড়টা পরে আছে, কিন্তু ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটাও নেই। তখন তারা মিয়া বেশ ভয় পেতে শুরু করলো, এটা কোনো এইসব জিনেদের কাজ নয় তো? কেননা এই তারা মিয়ার যে পুটলির ভেতরে যে
জিনিসপত্রগুলো থাকে সেগুলো দিয়ে তিনি অনেক মানুষের অনেক রকমের উপকার করে থাকে, এবং এই জিনিসগুলো দিয়ে উপকারের যে অপকারগুলো বেশি হয়। তাই তিনি ভয় পাচ্ছিলেন, যদি সেই জিনেরা নিয়ে কোনো অপকর্ম করে তার এই জিনিসগুলো দিয়ে, তখন কি হবে। সে পুঁটলিটার কাপড় হাতে নিয়ে এখানে বসে কান্না শুরু করে দিল, কিন্তু আশপাশে কোনো রকমের মানুষও উদয় হয়নি। উদয় না হওয়াতে তারা মিয়া প্রায় ঘন্টা দেড় দুয়েক এখানেই বসে থাকেন, খোঁজাখুঁজি করেন, কিন্তু তার পুঁটলির ভেতরের একটা জিনিসও সে আর খুঁজে পায়নি। মন ভরা দুঃখ নিয়ে এসে পুঁটলির কাপড়টা হাতে নিয়ে এসে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সেই বহিয়াপাড়া গ্রামটা ছেড়ে তিনি চলে আসলেন, বাড়িতে আসলেন। আসার পর তিনি বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন। প্রায় অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফিরে। পরিবারের লোকজন জিজ্ঞেস করলে সব ঘটনাই তিনি খুলে বলেন। তারপর সেই তারা মিয়াকে, তার স্ত্রী যে ছিল, তারপর তার ভাই ছিল, তারাও কবিরাজি বিষয়ে অনেক কিছুই তারা জানতেন। এই বিষয়গুলো দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি। 2 দিন পরই ওনার ভীষণ অনেক অসুখ হয়, যে অসুখের প্রভাবে তিনি 15-20 দিন যাবৎ ঘরে পড়েছিলেন। মারাত্মক এক রোগ ব্যাধি ওনার সৃষ্টি হয়। হঠাৎ একদিন হয় কি, তিনি অসুস্থ থাকাকালীন ওনার এক নাতি ছিল, যে নাতিটা সেই জিনদের বাচ্চার মতো বয়স হবে, প্রায় 12-13 বছর তো হবেই, কিন্তু দেখতে সেই জিনেদের বাচ্চাদের মতোই চেহারাটা ছিল তার। তো তারা মিয়া সেই ছেলেটাকে দেখে, তার নাতিকে দেখে, আর সে চিন্তা করে সেই জিনেদের বাচ্চার কথা। হ্যাঁ, এরকমই তো ছিল, সেই জিনেদের বাচ্চাটা মারা গিয়েছে। কে জানে কি ঘটনা না জানি ঘটে আমার সঙ্গে। চিন্তা করছে, ওনার চিন্তা যেন আর কোনোদিন ফুরাবে না ওনার কাছে মনে হচ্ছে। রাতে তিনি ঘুমাতে গেলেন, প্রায় এটা 15-16 দিন পরের ঘটনা। হঠাৎ তারা মিয়া শুনতে পান যে ওনার নাতির এক কান্নার এক কণ্ঠ আওয়াজ। তারা মিয়া সেটা স্বপ্নে দেখেছিল। সে আরও দেখতে পায় যে কেউ একজন তার স্বপ্নে এসেছে। আসার পর বলছে, তারা মিয়া, তুই তো আমাদের ছেলেটাকে মারলি, এবার তোর সেই নাতিটাকে আমরা মারবো। সাহস থাকলে বাঁচা তো দেখি, তোর গোলকের কত পাওয়ার, আর তোর পটলির সেই আসবাবপত্রগুলো কতটা পাওয়ার। বাজে রকমের হাসতে হাসতে তার স্বপ্ন থেকে বিদায় নিল। তারা মিয়া লাফাতে লাফাতে বিছানা থেকে উঠলো অসুস্থ শরীর নিয়েই। তার ওঠা দেখে তার স্ত্রী উঠে পড়ে, এবং তার যে একটা ছেলে ছিল এখনো বিয়ে করেনি, সেও উঠে পড়ে। উঠে জিজ্ঞেস করে যে কি হয়েছে, বলে যে স্বপ্নের বিষয়। তখন তারা মিয়া কোনো রকমের দেরি না করেই ঘর থেকে বেরিয়ে তার বড় ছেলের ঘরে চলে যায়। তার নাতির নাম ধরে ডাকা শুরু করে, কিন্তু তার ছেলে দরজা খুলছে না। দরজা না খোলাতে তারা মিয়া মনে শান্তিও পাচ্ছেন না। ওনার ছোট ছেলেটাকে বললেন যে দরজাটা ভেঙে দেওয়ার জন্য। ছোট দরজাই ছিল, তখনকার ছনের ঘর ছিল, তো এগুলো মজবুত করে বাঁধা হয়েছিল। তো সেই দরজাটাকে দুজন মিলে ভেঙে দেয়। দরজা ভাঙার পর দেখতে পারে তার বড় ছেলে এবং তার ছেলের বউ দুজন, একজন মাটিতে পড়ে আছে, আরেকজন বিছানায় পড়ে আছে। মনে হচ্ছে তাদের সঙ্গে বেশ টর্চার হয়েছে। দেখে মনে হচ্ছে তাদের শরীরে কেমন যেন রক্তের এক লাল দাগ বর্ণ বেশি আছে। তারা মিয়া বেশ চিন্তিত হলেন যে এত রাতে তাদের শরীরে রক্তের দাগ এমন কেন হলো। ওনার নাতিকে খোঁজাখুঁজি তখন চলে যান। তো নাতিকে খোঁজাখুঁজির পর নাতিকে ঘরে আর পাননি। না পেয়ে বুঝতে পারে তারা মিয়া যে
নাতির সঙ্গে হয়তো খুব খারাপ ঘটনা ঘটেছে। কান্না শুরু করে দিল। তার কান্না শুনে তার ছেলেটাও এবং তার ছেলের বউ কিন্তু উঠছে না। প্রায় 1-1.5 ঘন্টা চলে যায়। তারা মিয়ার কান্না শুনে তারা মিয়ার বাড়ির আশপাশের লোকজন সবাই উঠে, এবং ওঠার পর সবাই এসে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে তার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবাই যার মতো করে হারিকেন জ্বালিয়ে নিয়ে আশপাশে খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু সারাদিন সারা রাত চলে যায়, কিন্তু কোনো তার নাতিকে আর খুঁজে পাওয়া যায় না। তো সকালবেলাও তার নাতিকে আর খুঁজে পাওয়া যায়নি। তো তার নাতিকে প্রায় 4-5 দিন যাবৎ খোঁজাখুঁজি হয়। পরবর্তীতে একদিন পরে তার ছেলে এবং তার ছেলে বউ জ্ঞান ফিরে। তখন তারা বলে যে তাদের সঙ্গে কি ঘটেছে তারা কিছুই বলতে পারে না। ছেলেটাকে কে নিয়েছে, কে বানা নিয়েছে, তারা এসব নাকি মনেই করতে পারছে না। তারপর 15-20 দিন চলে যায়, তারা মিয়ার নাতিকে আর খুঁজে পাওয়া যায় না। হঠাৎ একদিন স্বপ্নে দেখে তারা মিয়া যে এটাই হলো বদলা, তুই আমাদের ছেলেকে মেরেছিস, আমরা তোর নাতিকে মেরেছি। চেয়েছিলাম তোর পরিবারটাকে নির্বংশ করে দেব, কিন্তু এতটা পাষাণও আমরা নই। যা, ছেড়ে দিলাম এবারের মতো। আর কোনো জায়গায় ট্রিটমেন্ট করতে গেলে ভালো করে ট্রিটমেন্ট করবি, না হলে তোর অনেক ক্ষতি করবো আমরা। আর কাল বিকেলবেলা সেই বট গাছের নিচে এসে তোর সেই যন্ত্রপাতিগুলো, তোর সেই পটলির ভিতরে যে কাপড় চোপড়, তারপর যে আতর, তারপর আরও অনেক জিনিসপত্র ছিল, সেগুলো ওখানে তুই পাবি, বিকেলবেলা যাবি। শুনতে পেয়ে তারা মিয়া ঘুম থেকে উঠে পড়েন, এবং তিনি আর কাউকে এই স্বপ্নের কথা বলেননি। কাল বিকেলবেলা তিনি ওখানে চলে গেলেন বট গাছের নিচে, গিয়ে খোঁজাখুঁজি করেন। হঠাৎ তিনি দেখতে পারেন বট গাছের এক পাশে তার পটলির যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখানে 1-2টা করে পড়ে আছে। তিনি সেগুলো কুড়িয়ে নিলেন খুব তাড়াতাড়ি করে, এবং এগুলোকে ওনার লুঙ্গির মাঝে তিনি বেঁধে নিলেন। তারপর সেগুলো নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। তবে তারা মিয়া তার নাতিকে হারানোর পরও তার এতটা কষ্ট ছিল, তারপর সেই পুটলির সেই জিনিসপত্রগুলো পাওয়ার পর তার মনটা আবার যেন খুশিতে পড়ে গেল। কেননা এগুলো দিয়ে সে এমনও কাজ করতো যেগুলো মানুষের খুব উপকার হতো। তারপর তারা মিয়ার সঙ্গে এরকম আর ঘটনা ঘটে। তারপর যেই আসে তারা মিয়ার কাছে উজাড় সাপে কাটলে তাদেরকে সাহায্য করে খুব ভালো করে। তারা মিয়া এখনও বেঁচে আছে। তারা মিয়ার বয়স এখন অনেকটা হয়ে গিয়েছে, সে এখন হাঁটাচলা করতে পারে না, তবে কাউকে সাপে কাটলে বা কোনো রকম সমস্যা হলে তেমন কেন, তাহলে তারা মিয়ার কাছে আসে এবং তারা মিয়া তার সবটুকু দিয়ে মানুষের সাহায্য করে, তাকে ভালো করে দেয়, মানুষের চিকিৎসা করায়। লিসেনার্স, প্রিয় ইমন ভাই, এটি ছিল আমার ঘটনাটি কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। এখন আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আশা করি দ্বিতীয় ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর হবে। এতক্ষণ যারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা, এবং যারা থাকবেন তাদেরকেও ভালোবাসা জানাচ্ছি। চলুন যাওয়া যাক আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে।